নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের পাঠ করে শোনাব শ্রীমতী অনিতা অগ্নিহোত্রীর লেখা ছোট্ট গল্প অপরিমেয়। কিচ্ছু পারছি না, জানিস তো? কি পারছো না? কোনো কাজ একদম মন দিতে পারছি না। এই লেখা টেখা সব বন্ধ। মাথার মধ্যেটা কেমন ধোঁয়াটে। ধ্যাত, এইরকম প্রথম প্রথম হয়, ঠিক হয়ে যাবে, 2 সেমেস্টার যাক। ঠিক আর হবে না, আমি বদলে যাব। আমাকে ভুলে যাবে? না রে, তোকে একদম নিজের ভেতরে করে নেব। ভুলে যাওয়া মনে করা কিচ্ছু থাকবে না। কষ্ট হবে না? হবে, বুঝতে পারবো না। যেখানে কষ্ট হয় সেটা নরম সুন্দর ভাবনা চিন্তার একটা চাদর দিয়ে মুড়ে রাখবো। এই যে এখন এই স্টেশন থেকে ফিরে চুপ করে বসার ঘরে চেয়ারে পেট না লাগিয়ে বসে আছি। কিসের জন্য অপেক্ষা করছি জানি না। এই সোফার মাঝখানটায় তুই বসেছিলি, এখনও কভারটা কুঁচকে আছে। অথচ দেখ, আমি হাত দিয়ে ঠিকও করছি না, পাছে তোর বসে থাকাটা ভুলে যাই। এটা আর থাকবে না। যখন ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, অল্প একটু ঘাড় বেঁকে ঘুরিয়ে তাকালো ইঞ্জিনটা। কেন মনে হলো তুই তাকাচ্ছিস? তখন আমি ট্রেনের সঙ্গে খুব জোরে জোরে হাঁটতে চাইছি, আর তোর বাবা আমাকে পেছনে টানছে খালি। আমি তখন আর ওই রকম পাগলামি করব না, শান্ত হয়ে বাড়ি ফিরে আসব। বড্ড বিল উঠছে, বুথ থেকে বলছি। চার্জ তো কমে গেছে। কোথায়? 70 টাকা ছাড়িয়েছে। আর কিছু বলবে? একটাই তো কথা বলি, ফিরে আয়। কেমন আছো সোনা? শীত একটু কমলো? তুমি হাফ সোয়েটার প্যাক করতে ভুলে গেছো মা। সরি। রেজাল্ট কবে বেরোচ্ছে রে সেমেস্টারের? এই তো এই মাসের শেষে। ওরে বাবা, অল দ্য বেস্ট। শোন, টিউটোরিয়ালে ভর্তি হবি নাকি? টাকা লাগলে বলিস। এখনই কি? অফিস ভালো চলছে তোমার? বড্ড কাজের চাপ রে। সকালে হরলিক্স খাচ্ছিস তো? খাচ্ছি। তুমি কি লিখলে নতুন? এই তো 2 গল্প, একটা ছোট্ট ফিচার, আজ 2 কবিতা লিখেছি। যথেষ্ট আমার হিসেবে। দেখো, মন খারাপ করছো না তো? মাঝে মাঝে একটু হয়, তা তো হবেই। তা তুই জুনে আসছিস তো? দেখতে দেখতে 4টে মাস। ওরে বাবা, দেখতে দেখতে মাস গেলে তো আমার বিপদ। কোর্স শেষ হবে না। মন দিয়ে পড়বি কিন্তু। লাইব্রেরিতে চলে যাবি ডিনার সেরে। তোমার মন ভালো আছে তো মা? হ্যাঁ রে, আছে। শোন, এখন কাজের সময়, পড়াশোনার সময় নিজেকে শক্ত রাখবি। আমি তো আছি। কল মি এনি মোমেন্ট ইউ লাইক। আচ্ছা মা, ভীষণ বিল উঠছে, আর কিছু বলবে? শরীরের যত্ন নেবে, আর টাকা লাগলে জানাবে। জুনে এলে আমি ওই কিরিবুরু যাব। সেই কবে থেকে কিরিবুরু প্রমিস করছো? ছেলের হাসিতে মিশে যায় কেটে যাওয়া ফোনের বিপ বিপ বিপ। ফোন রেখে দিয়ে অনেকক্ষণ সে 2 দেওয়ালের মাঝখানে উল্লম্ব রেখাটিকে দেখতে থাকে। রান্নার মেয়ে এসে দাঁড়ায়, বাজার করার টাকা চায়। সে শুনতে পায় না। দরজার কাছে রাখা ফুল ঝাঁটা ধপ করে পড়ে গেলে হঠাৎ চমকে শিউরে ওঠে সে। টাকা নিয়ে বাইরে যেতে যেতে রান্নার মেয়ে বলে, উফ, আবার বৌদি বিড়বিড়িয়ে বকতিছে। সে তখনও দেওয়ালের দিকে তাকিয়ে, ঠোঁটে ফুটে উঠেছে অদ্ভুত চাপা এক রহস্য হাসি। তোর জন্মের দিন জানিস তো, ডেলিভারি রুমের সামনে হুড়মুড়িয়ে একটা ষাঁড় এসে পড়েছিল। অমনি সিস্টার, আয়া সবাই মিলে মাথায় হাত টেকিয়ে জয় বাবা ভোলানাথ। ছোট্ট 2 মুঠি, এইটুকু আঙুল। প্রথমে চোখে পড়েছিল, তারপর মস্ত একটা নাক। কি বড় নাক এই মুখে! আমার তখন 2 চোখ জুড়ে ঘুম, 2 হাতে ড্রিপের ছুঁচের কাঁটাকুটি, ব্যথা। তোকে দেখতে দেখতেই তলিয়ে গেলাম ঘুমে। খুব বড় নয়, আবার ছোটও না, না গরম না ঠান্ডা। এমন এক শহরে এখন তার প্রথম সন্তান। মাঝখানে এতখানি দূরত্ব সে মনে মনে মাপার কোনো চেষ্টাই করে না। সেই শহরের হাওয়া অন্যরকম, ধুলোর গন্ধ আলাদা। সন্ধ্যার বাতাসে হ্যালোজেন আলো মিশে যে রং তৈরি করে, তার সঙ্গে কলকাতার কোনো রঙের মিল নেই।
মে মাসে নাকি খুব গরম পড়ে, বাতাস তেতে ওঠে, গাছের ডাল থেকে ছোট পাখিরা টুপটাপ ঝরে নিচে পড়ে যায়। আবার জুন জুলাইয়ে ঠান্ডা, সকাল রাতে চাদর দিতে হয় গায়ে। মিলিটারি ক্যান্টনমেন্টের পাশে পাশে রাস্তা চলেছে, পুরনো বড় বড় গাছেদের ছায়া, ঘুম জোড়ানো দুপুর। স্টেশনে নেমে সে দু এক পলক চোখ বুজে ভাবার চেষ্টা করছিল এখানকার গরমকাল কেমন হয়। সেবার প্রথম গেছে শীতকাল। ভোর 4টে ট্রেন পৌঁছেছে, তার নাকে মুখে ছুঁচ ফোটাচ্ছে ঠান্ডা হাওয়া। কিরে, বারণ করলাম তবু এলি? এত শীতে এলি কেন? বিড়বিড় করছে সে, আর তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে শীত বাষ্প। ছেলেকে মানা করেছে, বকুনির ভয়ে ছেলে স্টেশনে আসেনি। তবু সে দেখতে পাচ্ছে হাত কাটা সোয়েটার পরে ছেলে হিহি করে কাঁপছে ভোরের ঠান্ডায়। কোনটা সত্যি দেখা, কোনটা বানিয়ে, কেমন যেন গুলিয়ে যায়। খানিক বাদে সোনালি রোদ উঠলে লাল শাল গায়ে দিয়ে সে ছেলের হস্টেল বিল্ডিং ক্যাম্পাস দেখে বেড়াচ্ছিল। ছেলে তখনও খুব নতুন। তোর আলমারি কোনটা? ওই তো দেওয়ালের দিকেরটা। এইদিকে সঞ্জয় আর ওপাশে দত্তা। দত্তা মানে বাঙালি নাকি? না না, দত্তাত্রেয়। গরম জলের গিজার দেখার জন্য সে বাথরুমে উঁকি দিচ্ছিল। ছেলে হাঁ হাঁ করে উঠল, চলে এসো চলে এসো, ওসব থাকে না, ইমারসান রডে জল গরম হয়। বাবারি, সে তো বিচ্ছিরি জিনিস, শক টক লেগে যায় যদি। শক লাগবে না, উই আর সাপোজ টু বি কেয়ারফুল। পূর্ব ভারতের গভীর মন্দার মেঘচ্ছায়া এড়াতে এত দূর এসেছে হরিৎ শস্যের খোঁজে। কীরকম গ্রো করছে দেখেছ? 10 বছর আগেও এসব কিচ্ছু ছিল না। পুরো ক্যাম্পাসটাই একটা পাহাড়ের মাথায়, ভাঁজে ভাঁজে খুলে পাহাড় মিশে গেছে সমতলের জনবসতিতে। সন্ধ্যের মুখে শহরের অজস্র আলো জ্বলে ওঠা দেখা যায় উপর থেকে। মিটমিটে আলোর বিন্দুগুলোর দিকে তাকিয়ে সে ভাবছিল এখানে তার ছেলে একাই থাকবে। সে যখন ফিরে চলে যাবে তখনও। কত দূর এই পাহাড় চূড়া বালিগঞ্জের সেই পুরনো গলি থেকে। ভাবলেই দূরত্বের দুঃসহ বোধে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পাহাড়ের মাথা থেকে পিচ রাস্তা ধরে নিচে নামা, টালমাটাল অটোরিকশায় এরপর তারা দুজন সন্ধ্যের শহরে বেড়াচ্ছিল। কর্পোরেশন মোড় থেকে 6 সিটার অটো ধরেছে। খুব জোরে গান বাজছে সামনে। ড্রাইভারের সিট থেকে মেরে নসিব মে এ দোস্ত তেরা প্যার নেহি। ও ভাই, গানটা একটু কমাবে, আমাদের কিছু কথা বলার আছে। মা, এখানে এরকমই গান চালায়, তোমার কথা আমি শুনতে পাচ্ছি তো, বলো না। অন্য ভাষা বললে ভাববে বাইরের লোক, তাই তারা ফিসফিসিয়ে কথা বলতে থাকে। আমার জন্য টি শার্ট এনেছো, ফুল স্লিভ? এই দেখো ম্যাকডোনাল্ডস, নামবে? ওইটা ওকে এখানকার বড় বইয়ের দোকান। বইয়ের দোকানে মাঝে মাঝে যাবি, বুঝলি? কত নতুন টাইটেল আসে, প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের যা চাপ থাকবে। আচ্ছা মা, তুমি আসার সময় তুতুল কি বলল? কাঁদল? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরণি। বঙ্কিমচন্দ্রের নামে কলকাতায় কোনো রাস্তা আছে কি না ভাবতে ভাবতেই তারা শহরের আলো ঝলমল হৃৎকেন্দ্র পেরিয়ে একটু নির্জন ছায়ামাখা ইউনিভার্সিটি এলাকায় ঢুকে পড়ে। প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে মাপ মতন, নতুন প্রশ্নও করছে, অথচ তার মাথার সমস্ত কোষে খেলে যাচ্ছে সম্পূর্ণ অন্যরকম সমান্তরাল ভাবনা স্রোত। ওকে রেখে যাব এখানে, এরকম অদ্ভুত অন্যরকম শহর, যদিও শান্ত সম্ভ্রান্ত চেহারার। ওর গায়ের ঘ্রাণ পাবো না আরও কতকাল। সিঁথি না কাটা ঝাঁকড়া মতন চুল দেখতে পাবো না। ও একটু একটু করে বদলাবে, রোজ মানিয়ে নিতে নিতে, অন্য ভাষা বলতে বলতে, অন্যরকম পোশাক পরতে পরতে। পারবে তো একা সব কিছু সামলাতে? ক্লাস, টিউশন, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, জামাকাপড় কাচা, জুতো পালিশ, পারতে পারতে একটা অন্য ছেলে হয়ে উঠবে। আমাকে তখন ওর আর লাগবে না। যদি না লাগে, সম্পর্কটা কি বদলে যাবে? আচ্ছা, এই সম্পর্ক কি শুধু প্রয়োজনে? একটা রেস্তোরাঁয় বসে চিকেন সুইট কর্ন স্যুপের ফোঁটা সে আনমনে ফেলে টেবিল ক্লথে, হাসতে গিয়ে। গত বছর এই সময় মনে আছে তোর ওয়ার্ক প্রজেক্ট প্র্যাকটিক্যালের জন্য রঞ্জক সাবান খুঁজে বেড়াচ্ছিস বাজারে? সেই কত রাতে সাবান রঙে রুমাল ফোঁটাচ্ছি তুই আর আমি। তারপর
প্রজেক্টের মোমবাতি বানালাম, তুমি বকছিলে গ্যাস স্টোভের ওপর মোম ফেলছি বলে। সেসব সুখের সময় ছিল। ছেলে মেয়ের বাবা দেশের বাইরে, তাদের 3 জনের ঠাসাঠাসি সংসার। শনিবার সকালে কাদা জল মাখা বাজারের গলিতে বড় রুই মাছ, লাউ চিংড়ির জন্য চিংড়ি খোঁজা, কোথায় কুমড়ো ফুল, থোড়, সজনে ডাঁটা। বাজারের মুখে ন্যাড়া মাথা যে যুবক বসে তার কাছে পাওয়া যায় দুষ্প্রাপ্য গন্ধরাজ লেবু, কাঁচা হলুদ, কদবেল, ছাড়ানো কাঁঠাল বিচি। কবে তার বাবা মারা গেছে, গত বছর হার্টের অসুখে। ছেলেটি এখনও চিরস্থায়ী শোকচিহ্ন দিয়ে মুড়ে রেখেছে তার অবয়ব। বিরল ভেষজের এই টিমটিমে দোকান কেন যে বন্ধ হয়নি, এত দিন চলছে। শীষওয়ালা ডাব পাওয়া যায় এখানে। ছেলের জন্য কাঁচা হলুদ সে এখান থেকেই বরাবর কিনেছে, আর মেয়ের জন্য জামরুল। বাজার করো এখনও মা? চামচ দিয়ে সুপের তলা মুছতে মুছতে ছেলে জিজ্ঞাসা করছিল। কমিয়ে দিয়েছি, তবে মাঝে মধ্যে যেতে তো হয়ই। সুধা অত দেখে শুনে আনতে পারে না। শিকড়গুলি মাটি থেকে আলগা হয়ে আসছে। আজকাল বাজারে জলকাদায় পা রেখে সে টের পায়। মাছের কাঁটা নাড়ি ভুড়ি খাবে বলে ময়লাটে যে মোটাসোটা বেড়ালগুলো নর্দমার ধারে বসে থাকে, তারা পর্যন্ত বদল দেখতে পায় ওর কপালের রেখায়, উদ্ভ্রান্ত তাকানোর ভঙ্গিতে। জিনিস কিনতেই হয়, মাছ, হাঁসের ডিম, তরিতরকারি, খাতা, কলম, টুথব্রাশ। কিন্তু কে যেন জীবনের আনন্দগুলোকে শুষে নিয়ে গেছে। চারিদিকে মনে হয় কেবল ভিড়, ক্লান্তিহীন ভিড়। অসংখ্য পরিচিত মানুষ, তারা মাটি ফুঁড়ে উদয় হয়, কৌতূহল দেখায় এবং তার একাকিত্বের সমালোচনা করে, কোনো কথা স্পষ্ট না বলেও। বাবা, পারলেন? আমি তো ভাবতেই পারি না ছেলে মেয়েকে ছেড়ে থাকা। এখানে তো পড়তে পারতো, লোকে কি পিওর সায়েন্স পড়ে না? আর আজকালকার ছেলে মেয়েরা তো কেরিয়ারটা ভালো বোঝে, আমাদের থেকে অনেক প্রফেশনাল ওদের অ্যাটিটিউড। সে কোনো আলোচনায় যায় না। মনশ্চক্ষে ফুটে ওঠে ঘুমন্ত ছেলের ব্রণ ওঠা কপাল, গুটিসুটি মেয়ে তুতুল ও মায়ের মধ্যে তার ঘুমিয়ে থাকা শীতরাতে। কি বোঝে ও কেরিয়ারের? কিছুই বোঝে না। এখনও ঘুমোলে ওর আধখোলা মুখ দেখায় 5 বছরের বালকের মতো। কেরিয়ারের কিছু বুঝুক না বুঝুক, ভয় যে পেয়েছিল তা সত্যি। পূর্ব ভারত নাকি ছোট হয়ে আসছে, বিনিয়োগের সুর, হাত পা গুটিয়ে যাচ্ছে। কলকারখানায় তালা, দরজায় মাকড়সার জাল। ইউএস থেকে ছাঁটাই হয়ে ঘরে ফিরে আসছে সফটওয়্যারের লোকজন, আসছে সারা দেশেই। কিন্তু এদিককার শুকিয়ে আসা ভূমি তাদের আশ্রয় দিচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবার পর কোম্পানি লেটার রিকল করে কেউ শুনেছে? অথচ তাই হলো। সফটওয়্যার কোম্পানি শুভম, রাহুল, প্রতীয়মানদের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে নিল। একটুও না গলা খাঁকারি দিয়ে বলল, দুঃখিত, যদি তোমাদের প্রয়োজন বোধ করি পরে জানাবো। ওদের উপহার দেওয়া সেলফোনগুলো ফেরত চাইল। এক একজন এক একভাবে নেয় এরকম আঘাত। কেউ 2 কাঁধে শ্রাগ করে, কেউ নিরুদ্দেশ যাত্রায় গিয়ে ফেরে না। তার ছেলে পিওর সায়েন্স থেকে মন তুলে নেওয়া ঠিক করল। ভয়। 3 বছরে বিএসসি, এমএসসি আরও 2 বছর, এমটেক, তারপর পিএইচডি। ক্রমশ বিলীয়মান চক্রবাল রেখা। চাকরিযোগ্য হতে হতে 8-9 বছর। অনেকেই পিএইচডি করে বিদেশে বসেই আছে, দেশে ফিরতে পারছে না। অল্প সময়ে চাকরি পাওয়ার যোগ্য হবার লড়াইয়ের প্রকৃতি কত পাল্টে গেছে এই 25 বছরে। সেই দমচাপা বিকেলগুলোই ভাদ্রের পশ্চিমা রোদ এড়াতে তারা ঘন পর্দা নামিয়ে দিত। দেওয়ালে ফুটে উঠত গাড়ি যাওয়া আসা, মানুষ হাঁটার বায়োস্কোপ। কোলে শুয়ে থাকত 17 বছরের ছেলে, আর আস্তে আস্তে বলতো, সব সম্পর্কের মূলেই আবেগ মা, কিন্তু ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে আবেগহীনভাবে। বাইরে গাছের ডালে সাঁঝ পাখির ডানা ঝটপটানি শুনতে শুনতে সে ভাবত, কখন শিখল এসব কথা, এত লম্বা বাক্য গড়ার কায়দা? এই তো সেদিন আধো আধো কথা বলতো, হাত বাড়িয়ে ডাকলে ছুটে আসতো গিয়ে দুপ করে পড়ে যেত। সেই সব দিনে ওর সব জামা কাপড়ে অবধারিতভাবে লেগে থাকতো বমি করা দুধের গন্ধ, কাঁচলেও যেত না। রাতে ছেলে কাঁদলেই ঝিনুক বাটি দুধ নিয়ে ঠেসে খাইয়ে দিত সে। ভোরে অথবা দুপুর বিকেলে নিছক সময় হজম না হওয়া দুধ বার করে দিত ছেলে। কাঁধে ছেলের মাথা, পিঠে চাপড় দিলেই বিপর্যয়।
অল্প গরম ছানা কেটে যাওয়ার সেই দুধের প্রবাহ আজও সে পিঠের ওপর অনুভব করতে পারে। ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে আবেগহীনভাবে। ইংরাজিতে ধীরে বলা বাক্যবন্ধে কোনো বিশ্লেষণ না করেই সে বোঝে এই বালককে সর্বতোভাবে সমর্থন করাই তার জীবনের লক্ষ্য। এখন জীবনের নির্জনতম সিদ্ধান্ত নেবার সময়ও যেন সে একা বোধ না করে। যার থেকে বিযুক্ত হচ্ছে তারও হাত কাঁধে লেগে লেগে থাকে ট্রেন ছেড়ে যাবার মুহূর্ত পর্যন্ত। ইমেল পাঠাতে নামাতে আজও তার বিশদ অনিচ্ছা। তবু সন্ধেবেলা মনিটরের সামনে এসে বসে। মাউস নাড়ানোর প্রক্রিয়ায় মরমর করে ওঠে হাতের পাতায় অনভ্যস্ত মাংসপেশি। তারপর যখন পর্দায় সাদা কালো হরফ ফুটে ওঠে ছেলের পাঠানো, যারা কোনো চিৎকার না করে বলতেই থাকে, মা, আই নাও নো হোয়াট ইট মিনস, দিস শিফট মে চেঞ্জ মাই এন্টায়ার লাইফ। যখন তোমাদের মধ্যে ছিলাম কখনো বুঝিনি কেমন ছিলাম, খুঁতখুঁত করেছি, তুতুলকে বকেছি। এখন বুঝি কি পেতাম তখন রোজ। কোনোদিনই বোঝাতে পারবো না তোমাদের কত মিস করি। অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন লাগানো দুধসাদা পর্দার বুক থেকে রক্তের ফোঁটা ঝরে না। তার নিজের ভিতরকার দুঃখ এত অবিচ্ছেদ্য হয়ে জড়িয়ে নেয় হৃৎপিণ্ডকে যে এক ফোঁটা জলও আসে না চোখে। পর্দার সামনে বসে সে অবাক হয়ে চেয়ে থাকে। মা, আই নাও নো হোয়াট মিনস। তোমাদের ছেড়ে এই চলে যাওয়া আমার সমস্ত জীবন পাল্টে দিতে পারে। না বলা কথার ইশারায় আবার কেঁপে ওঠে ওর ঠোঁট। কেন তো বুঝিস রে এখনই? কে বলেছে এত বুঝতে? কেন কষ্ট পাস? আমি তোর কোনো কষ্ট কমাতে পারি না। আমি কেবল অপেক্ষা করতে পারি সোনায় মোড়া ভবিষ্যতের জন্য, তোর ফিরে আসার জন্য। ফিরে নাও যদি আসিস, বিপুলভাবে জয়ী হোস সেই জন্য। এত সংকট তার নিজের শৈশবে ছিল না। ছেলেমেয়ের মতামতকে সব ব্যাপারে গণ্য করার কেতা মধ্যবিত্তরা শিখে উঠতে পারেনি। ইংরাজি সাহিত্য পড়বে বলে নেচে উঠেছিল। বাবা আস্তে আস্তে করে বললেন, সাহিত্য পড়ে যদি চাকরি না পাও, তার চেয়ে ইকোনমিক্স পড়ো না। ভালো না বেশেও স্বাভাবিক দক্ষতা ইকোনমিক্স পড়ে ফেলেছিল। মাথার মধ্যে বড় গজালের মতন গেঁথে থাকত বাবার রিটায়ারমেন্টের বছর, তারিখ। নিজের জোরে একটা চাকরি পেতে হবে, কাউকে সুপারিশ যেন না করতে হয়। বাবা মায়েদের জীবন অনেক সহজ ছিল তখন, নাকি কঠিনই ছিল, অন্যরকম কঠিন। দেশ বিভাগের ঠিক পরের কলকাতায় সংসার করা আরম্ভ হয়েছিল। সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল না। সেই জন্য কেবলই ভয় পেত বাবা মা সন্তানরা নিজের পায়ে দাঁড়াবে তো। চাকরির জন্য কারোর কাছে সুপারিশ, সেটাই ভীষণ লজ্জার। কোনো আঁচই তাদের প্রাত্যহিক জীবনে লাগেনি। তবু ভয় ছিল, সম্পদহীন ভূমিহীন মধ্যবিত্তের ভয়। অন্যরকম লড়াইয়ে কলকাতা যখন উথাল পাথাল, মাত্র একবারই অনেক রাতে পুলিশ এসেছিল তাদের ফ্ল্যাটে। লেপ সরিয়ে মুখ দেখেছিল তার ভাইয়েদেরও। বাবা মায়ের ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারায় ভয় লেখা ছিল। ছেলেদের জড়িয়ে পড়ার ভয়, না জড়ানো ছেলে মেয়েকে পুলিশের তুলে নিয়ে চলে যাবার ভয়। গুম গুম শব্দ করে আর্মড ফোর্সের কনভয় যেত পাশের গলি দিয়ে। পাড়া জুড়িয়ে শান্ত হয়ে থাকতো দুপুরে। মা বলতো, এইরকম গোড়া সৈন্য যেত ট্রাকে। আমাদের ছোটবেলায় ট্রাকের পর ট্রাক, কাউকে রাস্তা পেরোবার ফাঁক দিত না। স্কুল যাব যে, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, ট্রাক যাচ্ছে। গত 20 বছরে মধ্যবিত্তের পুলিশ ভয় কমে নিশ্চিহ্ন হয়েছে। লড়াইয়ের মানুষ কায়দা পাল্টে গেছে। দুনিয়া বদলাবার স্বপ্নের জায়গায় এসেছে দুনিয়া চুষে খাবার তোড়জোড়। এখন প্রমোটার, বিল্ডার, তোলাবাজদের উপনিবেশ শহর জুড়ে। ফাটকা হাওলা সুর নেড়ে ঢুকে পড়েছে মহল্লায়। নতুন জামানার রোজগারের পন্থা যারা শিখতে রাজি নয়, তারা প্রাণপণে ছেলে মেয়েকে গুঁজে দিচ্ছে প্রফেশনাল কোর্সে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ল, ম্যানেজমেন্ট। শহরের নতুন ধনীদের সঙ্গে পাল্লা দেবার জন্য ফর্ম নিয়ে আসছে অদ্ভুত সব এন্ট্রান্স পরীক্ষার। সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছে প্রবাসের কলেজ ইউনিভার্সিটিতে রাজপুত রমণীর স্থৈর্যে। ছি, ছেলের জন্য চোখ ছলছল। তোমার লজ্জা হওয়া উচিত। মায়েরা কত অন্যরকম হয়ে গেছে দেখছো না? সহকর্মিনীর তিরস্কার তার বুকে
না বিধে শিমুলের বীজের মতন উড়তে থেকেছে হাওয়ায়। মায়েরা বদলেছে নাকি? তারা হাসি মুখে মেনে নিচ্ছে দূরত্ব, বিচ্ছেদ। ট্রেন ছাড়ার সময় ফুঁপিয়ে কেঁদে উঠছে না। ছেলেমেয়ের কপালে অদৃশ্য তিলক কেটে বলছে, সুখী হও, জয়ী হও, পিছনে তাকিও না। বলছে, আমরা অন্যরকম বাবা মা, তোরা আরও উপরে ওঠ, ডলার আন, ডয়েস মার্কের সন্ধানে যা, আমাদের কথা ভাবতে হবে না। কলকাতার সম্পন্ন কোনো উপনগরীতে নাকি ঘরে ঘরে শাবকহীন জীর্ণ দম্পতি, বিশাল ব্যাংক ব্যালেন্স, গোলাপি টালির মেঝে, বাথরুমে গিজার, রান্নাঘরের কিচেনে সমস্ত ক্যাবিনেট, রক্ষণাবেক্ষণের মানুষ নেই, আসবাবে ধুলো, সুদৃশ্য মেঝে পুরিশ চিহ্ন। টাকা যা কিনতে পারে না তার অভাবের দাগ সর্বত্র। এই পাণ্ডব সন্তানেরা সুখী ও জয়ী হয়েছে। প্রজন্মান্তর তার মধ্যে কোনো বদল আনতে পারেনি। সে গেলে সেন্টিমেন্টাল অবুঝ, সেও তার নিজের মায়ের মতো। দাদার পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষার সময় মা বাবার হাতে সন্দেশ আর দই পাঠাতো টিফিন টাইমে। মা কলেজে পড়েনি, অনেক ইকোনমিক্স পড়েও তার কোনো ইভলিউশন নেই। এখন নতুন গুড়ের সন্দেশ আর কই মাছের ঝোলের নান্দনিক তার দু চোখে জল আনে। সন্তান কাছে নেই, সে এসব পাচ্ছে না, কিন্তু মা হয়ে সে মুখ ফুটে কিচ্ছু বলতেও পারছে না। সন্তানকে মরাল সাপোর্ট দেওয়াও তার কাজ। সন্তান ভয় পেলে আশ্বাস দিতে হবে, তার মন কেমন করলে ভোলাতে হবে, অথচ নিজের মন কেমন করাকে ছাড়তে পারবে না। এইভাবে তার দুই পাথরের ঘুরন্ত নিষ্পেষণে অলিক হয়ে উঠতে থাকে তার নিজের জীবন। শীতের রাতে স্বপ্নে সমুদ্রের ঢেউ ভাঙা দেখে, স্বপ্নে গায়ে লেপ টেনে নেয়। তারপর ছেলের গা থেকে লেপ সরে গেছে কিনা দেখতে পাশের ঘরে চলে যায়। আধো ঘুমন্ত অবস্থায় বহু রাতে সে এমনভাবেই হাঁটে। ছেলের লেপ অনেক দিন আগে গুছিয়ে তোলা হয়ে গেছে খাটের নিচেকার বক্সে। বিছানা এখন টান টান, তাতে সুন্দর গুজরাতি চাদর, স্পর্শহীন উত্তাপহীন শৈত্য তার ঘুমের গায়ে আঁকে নখর চিহ্ন। এমন প্রায়ই হয়। প্রায় অচেনা একটা শহর, তার ভাষা, পাখির ডাক, সিনেমার গান রিসিভারের ছিদ্রের ভিতর দিয়ে তাদের কলকাতার ঘরে ঢুকে পড়েছে। রবিবারের ভোরে ঘুম ভাঙার আগেই ফোন পেয়ে সে ছুটে যায়। ওই সময় ফোন সস্তা, তাই ছেলে ফোন করছে। পেয়ে গেলাম মা, কালকে বিকেলে। কি পেলি রে? মার্কশিট? ধুর, সে তো সামনের উইকে। লাইসেন্স পেলাম। তাই নাকি? চালাবি কবে থেকে? কতখানি উৎসাহিত হয়ে ওঠা উচিত সে বুঝতে পারে না। তাদের পরিবারে আকণ্ঠ ভয় টু হুইলারের। মা ভাইয়েরা বারবার বারণ করছে ছেলে যেন টু হুইলার না চড়ে, অথচ ছেলে রোজ 2.5-3 ঘন্টা রাস্তায় কাটাচ্ছে, বাসে, অটোয়। কলেজের পর শহরের মাঝখানে আসে টিউশনের জন্য। মা, কত সময় যে রাস্তায় চলে যাচ্ছে, সারা গা ব্যথা হয়ে যাচ্ছে। পারিবারিক ভয় অতিক্রম করে সে ছেলে টু হুইলারের ব্র্যান্ড সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে চায়। তা কি কিনবি? অ্যাক্টিভা, ভেসপা নাকি বাজাজ? টেলিফোন রন্ধ্রপথে ভেসে আসে অন্য শহরের অচিন দাঁড় কাকের সর্দি বসা কাঁ কাঁ ডাক। দক্ষিণ কলকাতার বসন্ত সকাল আনন্দে ভাবনায় টালমাটাল হতে থাকে। দাদা শুনে রাগ করে, বলে, বারণ করতে পারলি না? তুই বারণ করলে ও কি চড়তো টু হুইলার? কী করব, যাতায়াত করে সময় কুলে উঠতে পারছে না, দেখছি তো সবই। তাই বলে বিপদের মধ্যে? কোনো বিপদ নয়, কোনো ভয় নেই বলে সে বারান্দায় দাঁড়িয়ে ছোট ছেলের মাথায় মনে মনে হাত বুলিয়ে দিতে থাকে। বুকের এইখানটায় মাথাটা ছিল একদিন, যখন কোলে থাকত। তারপর দাঁড়াতে শিখল, হাঁটুর এই কাছে গেল মাথাটা, তারপর কোমরের কাছে, আর এখন কাঁধ ছাড়িয়ে কত দূর, ওই দেবদারুর মতন দূর। তবু হালকা চুলগুলি এলোমেলো করে দিতে থাকে তার আঙুল, আর মনে মনে বলে, কোনো ভয় নেই, আমি তো আছি। কোনো বিপদ, কোনো ক্ষতি তোমার ছায়া মারাবে না কোনো দিন। আমি মা, আমার বিরাট শক্তি, অনেক ক্ষমতা, কত দূর যায় আমার হাত। হাতে জলখাবারের লুচি, সেই অবস্থায় সে তাক থেকে অপরাজিত নামাচ্ছে। সর্বজয়ার সঙ্গে কিছুক্ষণ কাটাবে। যৌবনে সত্যজিতের অপরাজিত দেখলে তার অভিমান হতো। মনে হতো করুণার মধ্যে বিভূতিভূষণে সর্বজয়া নেই। এত শান্ত কেন, গোপন সংযত? আজ সে বোঝে,
করুণাকে, সর্বজয়াকে, সত্যজিৎকে। কোথায় চোখের জলেও আর কুলোয় না। ভাষাহীন স্তব্ধতাকে প্রয়োজন হয়। অন্ধকারে সারি সারি তারা ফুটে ওঠে। সে আজ জানে। 1.5 বছর আগেকার ভাদ্র দুপুর সে ভোলেনি। 11ই সেপ্টেম্বর ছেলেকে প্রথম হস্টেলে রেখে ওই অচিন শহরের সেই পালাচ্ছে। ভবিতব্যের কাছ থেকে পালাচ্ছে, আর কান্নায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার শরীর। ছেলে মাকে মায়ের ছোট্ট স্যুটকেস তুলে দিয়েছে অটোরিকশায়। এয়ারপোর্টের দীর্ঘ রাস্তায় কত বাঁক, কত রেল ক্রসিং, কত ছায়া। ক্যান্টনমেন্ট এরিয়ায় দুপুর ঘুঘুর ডাকে বিলীন হয়ে আছে। সে সমানে ফুঁপিয়ে যাচ্ছে। আয়নায় দেখতে পাচ্ছে অটো ড্রাইভারের হতভম্ব মুখ। কি ভাবছে কে জানে ড্রাইভার? এই রমণী কি বাড়ি ছেড়ে পালাচ্ছে? বিতাড়িত হয়েছে? কেন কান্না? এই দেশের মেয়েরা খোঁপায় অটুট ফুল পরে, বুড়ো বয়সে পরে ঘন নীল শাড়ি। তারা ঘরের বাইরে কাঁদে না। বড় প্লেনটা নিঃশব্দে রানওয়েতে ঢুকল। যাত্রীরা সিকিউরিটি এরিয়ায় তাড়াহুড়ো করে লাইন দিচ্ছে। তার কোনো যাবার তাড়া নেই। লাউঞ্জের দেওয়ালে লেখা, আপনি কিছু ফেলে যাচ্ছেন না তো? আর ইউ লিভিং এনিথিং বিহাইন্ড? কাঠের ফলকের উপর ওই লেখাটা তার চোখের সামনে বারবার দুলে ওঠে। সব কিছুই তো ফেলে যাচ্ছে, কিন্তু সেই ছুতোয় রয়ে যাওয়া তো অসম্ভব। কলকাতার বাড়িতে পৌঁছে তালা খোলার আগেই বেজে বেজে কেঁপে উঠছে ফোন। তার ছেলের উদ্বিগ্ন কণ্ঠস্বর, মা শিগগিরই টিভি খোলো, দেখো কি হয়েছে। পর্দায় ধোঁয়া, আগুন, সাউন্ড ট্র্যাকে কান্না, রাগ, চিৎকার। যমজ টাওয়ার ভেঙে যাচ্ছে বিস্ফোরণে। এমনভাবে ওই 2 টাওয়ার তৈরি যে বিস্ফোরণেও ভিতরের দিকে ধসে ভেঙে যাবে, ভেঙে পড়বে না অন্য কিছুর ওপর। আত্মনিয়ন্ত্রণের কি অকল্পনীয় স্থাপত্য। আমি ঠিকঠাক পৌঁছেছি সোনা, তুমি সাবধানে থেকো, চিন্তা করো না। নিউ ইয়র্কে এই মুহূর্তে তাদের কেউ নেই। ছেলে যদি নিউ ইয়র্কেও থাকতো, ওই আগুন লাগা 2 বাড়ির কাছাকাছি কোথাও, সে পেরে যেত, ঠিক পারত গলায় সাহস এনে কান্না মুছে ফেলে ভরসা জোগাতে। এই মুহূর্তে সে বসন্ত সকালে রবিবারের বারান্দায় দাঁড়িয়ে আছে আবার। তার জলখাবারের লুচি নিয়ে চলে যাচ্ছে ব্রড স্ট্রিটের কাক। আনমনে সে হাত বোলাচ্ছে সদ্য 2 হুইলার লাইসেন্স পাওয়া অবোধ ছেলের মাথায়। পাশের নিচু টেবিলে রাখা তার কবিতার বই, গল্প সংকলন। আজ কতদিন কতকাল সে কিছু লেখেনি। তার সব আনন্দ, সমস্ত স্পর্শকাতরতা, জীবনযাপনের যাবতীয় উপকরণ বাকুলের মতন খুলে রেখে কেবল অনিশ্চয়তা, ভয়ে, আনন্দে, আত্মবিস্মৃতির 18টি মাস কাটিয়েছে। 2 হুইলার নিয়ে সন্তান যেই ঝাঁপিয়ে পড়ল ভিড় ওপচানো অচেনা রাস্তায়, সে বুঝি নিজেও পেরিয়ে গেল ভয়ের তৈরি মাঠ শেষের ফিতে। এখন সে বিরাট, আকাশ জোড়া, অসীম ক্ষমতা, অন্তহীন ভালোবাসা, অপরিমেয় আশ্বাস। বইগুলি সদ্যজাত শিশুর গলায় তাকে ডাকে। এখন সে লিখবে। নতুন কালির শিশি চাই, ভালো সাদা কাগজ। নির্বাসিত কলমটিকে খুঁজে পেতে এনে সে মুছতে থাকে। মাদুরে ডেস্ক রেখে সেখানে সুদ কষার অঙ্ক কষছে তার দ্বিতীয় সন্তান। তার একপাশে সে নিজেকে নিয়ে লিখতে বসে যায়। অনিতা অগ্নিহোত্রীর অপরিমেয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসছি খুব শিগগিরই। নমস্কার, খুব ভালো থাকবেন।